আপনি এই দিক থেকে হ্যাঁ স্যার আছে। এখানে আমরা কিছু রাস্তাঘাট ভেঙে বর্তমান আমাদের কনস্টিটিউশন সই করছে, সই করা আছে। ইয়ে কই মাধবী, কই মাধবী ছেলের অ্যাডমিশন দেখছি। শুভ সন্ধ্যা। দক্ষিণ কলকাতা সেবাশ্রমের পক্ষ থেকে আমি আপনারা যারা আজকে ফিজিক্যালি উপস্থিত আছেন এবং যারা ভার্চুয়ালি ইন্টারনেটের মাধ্যমে আমাদের মধ্যে আছেন তাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের প্রতিষ্ঠাতা সম্পাদক নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবসে আমাদের শ্রদ্ধার্ঘ্য। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট সাংবাদিক শ্রী তরুণ গোস্বামীকে এবং এরপরেই আসবেন শ্রী গোপেন্দ্রনাথ চৌধুরী। তিনি বিখ্যাত রিসার্চার, উনি গবেষণামূলক অনেক কাজ করেন এবং ওনার অনেক গ্রন্থ আছে। এদের দুজনকেই আমরা আজকে আপনাদের কাছে উপস্থিত করব। ওনারা নেতাজি সুভাষচন্দ্র নিয়ে আমাদের বলবেন, আমরা আরো সমৃদ্ধ হব। এবং সবার আগে আমি শ্রীমতী মাধবী বর্মনকে অনুরোধ করছি একটু উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু করতে। তারপরেই আপনাদের সামনে উপস্থিত হবে শ্রী তরুণ গোস্বামী। নমস্কার, সকলকে আমার প্রণাম।
এটাও বলতে পারে আমার মাইকটা ইয়ে করে দিতে। শ্রদ্ধেয় শ্রোতৃমণ্ডলী, যারা দক্ষিণ কলকাতা সেবাশ্রমে উপস্থিত আছেন এবং যারা ভার্চুয়াল মোডে দেখছেন, তারা সবাইকে আমি শ্রদ্ধা জানাই। আজকে আমরা মিলিত হয়েছি নেতাজি সুভাষচন্দ্রের 125 বছরের জন্ম উৎসবের প্রাক্কালে এই অনুষ্ঠান। মনে রাখতে হবে, সুভাষচন্দ্র জন্মেছিলেন 23শে জানুয়ারি 1897। তার ঠিক কিছুদিন পরে ফেব্রুয়ারি মাসের 1897 সালে স্বামী বিবেকানন্দ প্রথমবার যখন পাশ্চাত্য থেকে ভারতবর্ষে ফেরেন, মাদ্রাজে এসেছিলেন এবং মাদ্রাজে একটি বক্তৃতায় স্বামীজি বলেছিলেন, আগামী 50 বছর দেশমাতা তোমার একমাত্র আরাধ্যা দেবী হন, বাকি সব অকেজ দেবতা এখন ফেলে রাখলেও চলবে। একটি মাত্র দেবতা বেঁচে আছেন, তিনি তোমার স্বজাতি, তার হাত এবং কান সর্বত্র ছড়িয়ে রয়েছে। ঘটনাচক্রের 50 বছর পরেই আমরা স্বাধীনতা পাই, কিন্তু এই যে কথাগুলো, এটি সুভাষচন্দ্রকে নাড়া দিয়ে গিয়েছিল। সুভাষচন্দ্র নিজে লিখছেন যে জীবনে যখন টালমাটাল অবস্থা, তখন তিনি বিবেকানন্দের রচনাবলী পেয়েছিলেন এবং সেই রচনাবলী পড়তে শুরু করেন এবং বলেছিলেন তিনি বেঁচে থাকলে আমার গুরু হতেন। সুভাষচন্দ্রের শিক্ষক ছিলেন বেণীমাধব দাস। তার মেয়ে বিখ্যাত বিপ্লবী বীণা দাস এক জায়গায় লিখছেন যে সুভাষচন্দ্র বলেছিলেন যে বেণীমাধব তাকে বিভিন্ন বিষয় নানা রকম শিক্ষা দিয়েছিলেন, সাহিত্য সম্বন্ধে ইত্যাদি, কিন্তু একটি আদর্শকে ধরে যে জীবন কাটানো যায় সেটি তিনি পেয়েছিলেন বিবেকানন্দের কাছ থেকে। এবং বিবেকানন্দের আলোয় সুভাষচন্দ্রকে বুঝতে গেলে তার বিবেকানন্দের তার উপর ইনফ্লুয়েন্স ছিল সেটা আমাদের পরিষ্কার বুঝে নিতে হবে। বিবেকানন্দ পড়ে সুভাষচন্দ্র 3টি সিদ্ধান্তে এসেছিলেন। প্রথম সিদ্ধান্ত হচ্ছে পারিবারিক যে কুপ্রথাগুলো রয়েছে সেগুলো ভাঙতে হবে। দ্বিতীয় হচ্ছে সেবার মনোভাব গ্রহণ করতে হবে এবং তৃতীয়টি হচ্ছে দেশমাতৃকার জন্য নিজেকে উৎসর্গ করতে হবে। যে পরিবারে সুভাষচন্দ্র জন্মেছিলেন সেটি অত্যন্ত সচ্ছল পরিবার এবং সেই পরিবারে একটি অলিখিত নিয়ম ছিল যে যারা অর্থনৈতিকভাবে দুর্বল এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, তারা নিমন্ত্রণ করলে সেখানে না যাওয়াটাই শ্রেয়। সুভাষচন্দ্র প্রথাটিকে ভেঙেছিলেন। তিনি যে বড় বেশি একটা নিমন্ত্রণ খেতে যেতে ভালোবাসতেন তা নয়, কিন্তু যখনই এইসব পরিবার থেকে কোনো নিমন্ত্রণ আসতো তিনি সেটা রক্ষা করতে যেতেন। এইভাবে মানসিকভাবে তার আস্তে আস্তে উদারতা বাড়তে শুরু করে। ছাত্র যখন ছিলেন প্রেসিডেন্সি কলেজে এবং পরে স্কটিশ চার্চ কলেজে, তখন তিনি সেবার কাজটিকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। দিলীপ কুমার রায়ের লেখায় আমরা পাই, আগামীকাল তারও 125 বছর, যে যখন কলেজে পড়ছেন, পরীক্ষা এগিয়ে আসছে, প্রেসিডেন্সি কলেজের পেছনেই তো কলাবাগান বস্তি, সেইখানে তিনি গিয়ে বসন্তের সময় সেবা করছেন। সবাই জিজ্ঞেস করছে এবং পরিবার থেকেও সবাই কিছু বাধা এসেছিল যে পরীক্ষা যখন এসে গেছে এখন সেবা কাজটা তুলে রাখলেই ভালো হয়, কিন্তু সুভাষচন্দ্র শোনেননি। সুভাষচন্দ্র সেখানে গিয়ে সেবা করেছেন, বই নিয়ে গেছেন, বই পড়ছেন এবং সাথে সাথে বসন্ত রোগীদের সেবা করছেন। এই যে সেবার মনোভাব সুভাষচন্দ্রের ভেতরে ঢুকে গিয়েছিল, সেজন্য পরবর্তী জীবনে অনেক বড় আকারে পায়। সুভাষচন্দ্র যখন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন, তিনি একটি চিঠি লিখেছিলেন মেয়র চিত্তরঞ্জন দাসকে যে কলকাতা কর্পোরেশনের অবিলম্বে উচিত অবৈতনিক প্রাথমিক শিক্ষা শুরু করা। এবং সেই চিঠিতে উল্লেখ করেন যে বিলেতে যখন তিনি আইসিএস পরীক্ষা দিতে গিয়েছিলেন, তখন তিনি দেখেছিলেন যে বিলেতে বিভিন্ন বড় বা বিভিন্ন অঞ্চল, সেখানে এরকম পুরসভা দ্বারা চালিত অবৈতনিক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা আছে। চিত্তরঞ্জন দাস সেই নোটটি ফেরত পাঠান এবং বলেন যে আমিও বিলেতে ছিলাম, কিন্তু এরকম কখনো দেখিনি। সুভাষচন্দ্র যখন নিজে মেয়র হন তখন সেটি চালু করেছিলেন। এবং আমাদের মনে রাখা প্রয়োজন যে শুধু ভারতবর্ষ নয়, এশিয়াতে
কলকাতা পুরসভায় প্রথম পৌর প্রতিষ্ঠান যেখানে প্রাথমিক স্তরে অবৈতনিক শিক্ষা চালু করা হয়। কারণ তখন একটা ধারণা ছিল যে পুরসভা রাস্তা ঝাঁটাবে, পুরসভা পয়ঃপ্রণালী পরিষ্কার করবে, পুরসভা অন্যরকম সার্ভিসগুলো দেবে, কিন্তু বিনা পয়সায় শিক্ষা দেবে এই মাথায় ছিল না। শুধু তাই নয়, প্রত্যেকটি অবৈতনিক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সুভাষচন্দ্র একটি মিল্ক বার খুলেছিলেন। এখন তো মিড ডে মিল দেওয়া হয়, তখন দুধ দেওয়া হতো যাতে যারা পড়ুয়ারা পড়তে আসবেন তারা একটু শারীরিকভাবে একটু বল পান। এই যে উদারতাটি, এটি কিন্তু সুভাষচন্দ্র রক্ত মজ্জায় হাড়ে মিশে গিয়েছিল। যখন তিনি আইএনএ সর্বাধিনায়ক, তখন শীত করছে একটি সৈন্যকে দেখে তার নিজের ওভারকোটটা দিয়ে দিয়েছিলেন। এবং যেখানেই সুভাষচন্দ্র গেছেন, সুভাষচন্দ্র যখন জার্মানিতে গেছেন এবং হিটলার যখন তাকে জার্মান শ্রেষ্ঠ পণ্ডিতদের সঙ্গে পরিচয় করিয়ে দেন, সেখানেও যে সুভাষচন্দ্র বক্তৃতাগুলো করেছেন সেগুলো যদি পড়েন দেখবেন সেই বক্তৃতার প্রথমেই রয়েছে মানবতা বোধ। যে বক্তৃতাই করেছেন, তিনি মানুষকে বাদ দিয়ে কখনো কোনো দর্শনকে বিশ্বাস করেননি। যিনি বিবেকানন্দের বিখ্যাত কথা, বিবেকানন্দের চিঠিতে তার গুরু ভাই স্বামী ব্রহ্মানন্দকে লিখেছিলেন, রেখে দে তো জব তপ ফিলোসফি, সারা জীবন শুধু একটা সত্য বুঝেছি, একজনের মনে যদি একদিনের জন্য শান্তি আনতে পারিস তবে সেটাই সত্যি, বাকি সব ঘোড়ার ডিম। এই যে দর্শনের নতুন ব্যাখ্যা, মনের বেদান্তকে ঘরের কোনায় নিয়ে আসতে হবে, সুভাষচন্দ্র সেই পথে হেঁটেছেন। দিলীপ কুমার রায় লিখছেন যে কৃষ্ণনগরে যাওয়া হয়েছে শীতকাল, এবং সেই শীতকালে তিনি জলের মধ্যে দাঁড়িয়ে জপ ধ্যান করছেন, আত্মানুসন্ধানে ডুবে গেছেন। মনে রাখতে হবে যে স্বামীজি বারবার আমাদের দেশের তথাকথিত ইংরেজি শিক্ষার তুমুল সমালোচনা করেছেন। কারণ এই ইংরেজি শিক্ষা স্বামীজি দেখেছিলেন কিভাবে অতীতকে ভুলিয়ে দেয়, ইতিহাসকে ভুলিয়ে দেয়, এবং আমাদের দেশের যে উচ্চ দর্শন রয়েছে সেটিও সরে গিয়ে পাশ্চাত্য এমন একটি দর্শন ঢুকিয়ে দিয়েছিল, সেটি শুধু জড়বাদী নয়, সেটি পরানুকরণে পূর্ণ। স্বামীজির বিখ্যাত কথা আছে, হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই জঘন্য ঘৃণ্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতার সহায় তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। সুভাষচন্দ্রকে আমরা দেখব যে তিনি নিয়মিত জপ ধ্যান করেছেন, এবং যখন তিনি সিঙ্গাপুরে গেছেন, আইএনএ হয়ে গেছে, তখনও রামকৃষ্ণ মিশনে গিয়ে ওই নিজের মধ্যে ডুবে নিজেকে খোঁজা, নিজেকে জানবার চেষ্টা করা। এবং যখনই তিনি কোনো কথা বলেছেন তার পিছনে একটি তীব্র আধ্যাত্মিকতা বোধ ছিল। স্বামীজির একটি বিখ্যাত কথা আছে, ও তোমার রাস্তা ঝেঁটানো, প্লেগ নিবারণ সব হবে যদি তা ধর্মকে মেনে হয়। ইংরেজরা আমাদের মাথায় একটা ভুল জিনিস ঢুকিয়ে দিয়েছিল যে ধর্ম এবং রিলিজিয়ান হচ্ছে এক। সিস্টার নিবেদিতার একটি অসাধারণ লেখা আছে, একটি বই বেরিয়েছে, ধর্ম অ্যান্ড রিলিজিয়ান, যার ভূমিকা লিখেছিলেন একসময় স্টেটসম্যানের সম্পাদক ছিলেন এস.কে. র্যাডক্লিফ। রিলিজিয়ান হচ্ছে কতগুলো ডুজ অ্যান্ড ডোন্টস, কি করব কি করব না, একটু প্রাতিষ্ঠানিক ব্যাপার। একটি উপাসনালয় থাকবে, সেখানে যেতে হবে, সেখানে ধর্মাচরণ করতে হবে, এবং কিছু জিনিস মানা অমানার মধ্যে থাকতে হবে। আর ধর্ম হচ্ছে জীবনবোধ। ভারতবর্ষ ধর্ম বলতে জীবনবোধকেই বুঝেছে, যার মানে হচ্ছে নেচার। যেমন জলের ধর্ম উপর থেকে নিচে প্রবাহিত হওয়া, যেমন আগুনের ধর্ম তার দাহিকা শক্তি, তেমনি মানব ধর্ম হচ্ছে সেবা করা, শ্রদ্ধা করা এবং ভালোবাসা। এই যে ধর্মবোধ, এটি সুভাষচন্দ্রের মধ্যে ঢুকে গিয়েছিল বিবেকানন্দ পড়ার ফলে। এবং আমাদের এটাও মনে রাখতে হবে যে সুভাষচন্দ্রের চিঠিগুলো যদি আমরা পড়ি, প্রত্যেক ছত্রে ছত্রে দেখবেন মানুষের কথা বলা আছে। এ কিন্তু বড় বেশি একটি ভারতবর্ষের তখনকার দিনের যারা প্রথম সারির নেতা ছিলেন, সেটি কিন্তু মানুষের কথা বলা পাবেন না তাদের সকলের লেখা, সুভাষচন্দ্রের পাবেন। কারণ সুভাষচন্দ্র হচ্ছেন সন্ন্যাসী দেশনায়ক, এটি ভুলে গেলে চলবে না। সুভাষচন্দ্র শুধু দেশনায়ক নন, ভারতবর্ষ তার কাছে শুধুমাত্র মাতৃভূমি নন, ভারতবর্ষ তার কাছে গর্বের বস্তু। 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল এবং 1947 সালে দেশ স্বাধীন হয়।
এই যে দীর্ঘ 190 বছর, এই 190 বছরের ইতিহাসে সাহেবরা দুজন মানুষকে ভয় পেয়েছিলেন, বিবেকানন্দ এবং সুভাষচন্দ্র। কারণ সাহেবরা জানতেন বাকি সবাইকে মোল্ড করে নেওয়া যাবে। সুভাষচন্দ্র যখন বালক, বিবেকানন্দ চলে গেছেন, তখন সিডিশন কমিটি তার রিপোর্ট দেয়। জাস্টিস রাওলাটের নেতৃত্বে সিডিশন কমিটি তৈরি হয় এবং সেই সিডিশন কমিটির মূল কাজ ছিল যে ভারতবর্ষের যারা শিক্ষিত মানুষ, বিশেষ করে বাঙালি, তারা কেন বিপ্লবী হয়ে যাচ্ছে এবং বাঙালির তারা একটি সংজ্ঞা দিয়েছিল। বলেছিল বাঙালি কারা? এফিমিনেট ইংলিশ স্পিকিং ইন্ডিয়ান। মনে রাখতে হবে, এফিমিনেট ইংলিশ স্পিকিং ইন্ডিয়ান এবং সাথে ধোতি প্যান্ট, এরাই হচ্ছে বাঙালি। কারণ বাঙালিকে সাহেবরা ভয় পাওয়ার জন্যে নানা স্তরে বাঙালির অপমান করা শুরু করেছিল। যেমন ধরুন, আমাদের কথায় কথায় বলা হয় যে পাঞ্জাব রেজিমেন্ট আছে, গোর্খা রেজিমেন্ট আছে, কিন্তু বেঙ্গল রেজিমেন্ট নেই। এবং মানুষ যেটি ইতিহাস চর্চা করে না, সেটি অবলীলাক্রমে মেনে নেয়। নজরুল কার হয়ে লড়াই করতে গিয়েছিলেন মেসোপটেমিয়া? বেঙ্গল রেজিমেন্ট। এবং বাঙালির ছেলেরা সাহেবদের ভিত কাঁপিয়ে দিয়েছিল। সেই সিডিশন কমিটির রিপোর্ট যদি পড়েন, দেখবেন চ্যাপ্টার 2 হচ্ছে বেঙ্গল। সেইখানে দুটি মানুষের কথা আছে যারা সুভাষ বোসের প্রাণপুরুষ। প্রথম বলা হচ্ছে গদাধর চট্টোপাধ্যায় অ্যালিয়াস শ্রীরামকৃষ্ণ। তিনি কি করছেন? তিনি মানুষের মধ্যে শ্রদ্ধার ভাব জাগিয়ে দিচ্ছেন। আর বিবেকানন্দ সম্বন্ধে বলা হচ্ছে বিবেকানন্দ আফটার ডেথ হ্যাজ বিকাম মোর ডেঞ্জারাস দ্যান when he was alive। মারা গিয়ে বিবেকানন্দ আরো ভয়ঙ্কর হয়ে উঠেছেন। কি সশস্ত্র আন্দোলন, কি নিরস্ত্র আন্দোলন! একজনকেও পাবেন না যিনি বিবেকানন্দের দ্বারা প্রভাবিত হননি। আলিপুর সেন্ট্রাল জেল এবং প্রেসিডেন্সি জেলে যত মানুষের ফাঁসি দেওয়া হয়েছে, যারা সশস্ত্র বিপ্লবে বিশ্বাস করতেন, তারা দেখবেন প্রত্যেকে বিবেকানন্দের দ্বারা প্রভাবিত। যখন তাদের ফাঁসির দিন এগিয়ে আসছে, তাদের দেহের ওজন বাড়ছে এবং তারা আস্তে আস্তে দেশমাতৃকার কাছে নিজেকে উৎসর্গ করছেন। রাজেন লাহিড়ী ছিলেন দক্ষিণেশ্বর বোমার মামলার একজন আসামি। সেই রাজেন লাহিড়ীকেও আমরা দেখবো, তার আত্মজীবনী আছে, যে ওজন বেড়ে যাচ্ছে এবং সাহেব জেলার বলছেন যে তোমার তো আর বেশি দিন প্রাণ থাকবে না, তোমাকে ফাঁসি দেওয়া হবে, তাহলে তুমি বিবেকানন্দের লেখা পড়ছো কেন? তিনি বলেছিলেন আমি বাঁচবো না, কিন্তু যারা এটা শুনবে তারা অনুপ্রাণিত হবে। সুভাষচন্দ্র জীবনের প্রত্যেকটি স্তরে বিবেকানন্দেরকে অনুসরণ করেছেন। কারণ বিবেকানন্দ একটি কথা তাকে সারা জীবন প্রাণিত করেছিল, আমি সেই দেবতার পূজারী, অজ্ঞেরা যাকে ভুল করে মানুষ বলে ডাকে। কিভাবে অনুসরণ করেছিলেন বিবেকানন্দকে তার দৃষ্টান্ত দিচ্ছি। কলকাতা শহরে যে দুর্গাপুজো হতো, সেই দুর্গাপুজোয় মনে রাখতে হবে শুধু নিমন্ত্রিত অতিথিদের প্রবেশাধিকার ছিল। বলা হয় যে মা দুর্গা যখন কলকাতায় আসেন, তিনি গঙ্গার ঘাটে নেমে দুপুরে আবার মধ্যাহ্নভোজ সারেন অভয়চরণ মিত্রের বাড়ি। কারণ সেখানে 100 রকম পদ দিয়ে রান্না করা হতো। তার যে জিলিপি, তার সাইজ হতো রথের চাকার চেয়ে বড়। শিবকৃষ্ণ দাঁড় বাড়িতে পোশাক সারেন, কারণ শিবকৃষ্ণ দাঁ তিনি নিয়ম করেছিলেন যে অতিথি অভ্যাগতদের প্রত্যেক ঘন্টায় ঘন্টায় পোশাক পাল্টানো হবে। আর সন্ধ্যেবেলায় শোভাবাজার নাট মন্দিরে বসে বাইনাস দেখেন। স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে একবারই পুজো করতে পেরেছেন 1901 সাল, এবং সেই বেলুড় মঠের পুজোতে তিনি সকলের জন্য দরজা খুলে দেন। মহিলারা পুজোতে প্রবেশাধিকার পায়, তারা গিয়ে 4 দিন মঠে যান, প্রসাদ গ্রহণ করেন এবং সেই উৎসবে অংশ নেন। এর 23 বছর পরে প্রথম কলকাতার বারোয়ারি পুজোয় মহিলাদের প্রবেশ হয় সিমলা ব্যায়াম সমিতির পুজোয়। সেই সিমলা ব্যায়াম সমিতির সম্পাদক ছিলেন সুভাষচন্দ্র। তিনি মনে করেছিলেন এই যে মহিলাদের সরিয়ে দেওয়া হচ্ছে পুজো থেকে, এটি আমাদের সংস্কৃতির বাইরে, কারণ আমাদের সংস্কৃতি মহিলাদের শ্রেষ্ঠ সম্মান দিয়েছে। প্রেসিডেন্সি কলেজ যে সুভাষচন্দ্র ছেড়েছিলেন, সেটিও কিন্তু মনে রাখতে হবে মহিলাদের কারণে।
হিন্দু হস্টেলে দুর্গা সরস্বতী পুজো হচ্ছিল, সেখানে শিশু এবং মহিলারা আসাতে ওটেন শায় তিনি বলেন দি বারবেরিয়ানস হ্যাভ কাম। রোমান সমাজে মহিলা এবং শিশুদের বারবেরিয়ানস বলা হতো। সুভাষচন্দ্র তার সঙ্গে তর্ক করেছিলেন। সুভাষচন্দ্র গোটা জীবন ছিল কনস্পিরেসিতে ভরা, তার বিরুদ্ধে কনস্পায়ার করেছিল এবং সেই করে সুভাষচন্দ্রকে স্কটিশ চার্চ কলেজে চলে যেতে হয়। ওটেন যখন পরে লেখেন তখন বলেছিলেন প্রেসিডেন্সি কলেজে সুভাষচন্দ্রের মতন ওই রকম মেধাবী ছাত্র তিনি গোটা জীবনে বেশি একটা দেখেননি। কেন কনস্পিরেসির কথা বললাম? কারণ একদম শেষ করব সুভাষচন্দ্রের কনস্পিরেসি দিয়ে, যে কিভাবে তাকে কনস্পায়ার করা হয়েছিল, কিভাবে তার বিরুদ্ধে মানুষ লেগেছিলেন। এবং যখন এই সিমলা ব্যায়াম সমিতির পুজোয় তিনি মহিলা এবং শিশুদের প্রবেশের অধিকার দেন, তখন সবাই পেছনে লেগে গিয়েছিল। শরৎচন্দ্র বসু তার পাশে ছিলেন বলে সুভাষের পক্ষে সেটি করা সম্ভব হয়েছিল। সুভাষচন্দ্রের আরো যদি আমরা দেখি, ধরুন তিনি যে রাজনৈতিক দল করতেন সেখানেও তাকে প্রত্যেক পদে পদে অপমান করা হয়েছে বিভিন্নভাবে। অমলেশ ত্রিপাঠী তার একটি অসাধারণ লেখা আছে যে ভারতবর্ষ চিরকাল বিলম্বিত ঐতিহাসিকভাবে। তিনি লিখছেন যে অত্যন্ত দুর্ভাগ্য আমাদের যে বিবেকানন্দ কম বয়সে মারা যান, অরবিন্দ অন্য পথে চলে যান এবং সুভাষচন্দ্র হারিয়ে যান। যদি এরা থাকতেন তাহলে ভারতবর্ষের চেহারাটি পাল্টে যেত। কারণ সব সময় ধরুন সুভাষচন্দ্র তিনিও বিবেকানন্দের মতে বিশ্বাস করেছেন যে ভারতবর্ষ জেগে উঠবে পূব এবং পশ্চিমের মিলনে। পশ্চিম থেকে শুধু অনুকরণ করা নয়, পূবেরও অনেক কিছু দেবার আছে, এটিতে বিশ্বাস করেছেন সুভাষচন্দ্র। সুভাষচন্দ্র যখন বার্লিনে ছিলেন তখন তার যে অ্যাসোসিয়েশন ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, তিনি গিয়ে সেখানে প্রায় বক্তৃতা করতেন। এবং এখন যারা সেই বার্লিন অ্যাসোসিয়েশনের সদস্য রয়েছেন তাদের অনেককেই আমি চিনি, তারা সবাই একটা ফরওয়ার্ড ব্লক করতেন এবং তারা বলেছেন যে কী ধরনের বক্তৃতা করতেন সুভাষচন্দ্র। এবং আমরা দেখব যে তিনি সেখানে বক্তৃতা করছেন ভারতীয় কৃষ্টি এবং সংস্কৃতির ওপর। ভারতীয় কৃষ্টি এবং সংস্কৃতির ওপর বিবেকানন্দ সুভাষচন্দ্র ছাড়া কেউ এভাবে বলেননি। বিবেকানন্দ মারা যাওয়ার বেশ কয়েক বছর পরে রবীন্দ্রনাথ বিবেকানন্দ সম্বন্ধে বলতে গিয়ে বলেছিলেন যে ভারতে দিবার ও রবিবার পথ রচনা করিতে গিয়া তিনি নিজের জীবনকে উৎসর্গ করিয়াছিলেন। এই যে পূব পশ্চিমের মিলন হবে এবং একটি সংস্কৃতি তৈরি হবে ভারতবর্ষে, সেটা 1921 সালে যখন রবীন্দ্রনাথ স্টকহোমে তো নোবেল প্রাইজ অ্যাকসেপ্টেন্স স্পিচ দেন, সেখানে এক কথা বলেছিলেন। সুভাষচন্দ্র তার সঙ্গে হিটলার শ্রেষ্ঠ জার্মান পণ্ডিতদের কেন পরিচয় করিয়ে দিয়েছিলেন? কারণ সুভাষচন্দ্র মুখে মুখে ভারতবর্ষের গল্প বলতে পারতেন, ভারতবর্ষের ইতিহাসের কথা বলতে পারতেন এবং এমনভাবে বলতেন যে মানুষ অনুপ্রাণিত হতো। সুভাষচন্দ্রের লেখা যদি পড়া যায়, আমরা তো তরুণের স্বপ্ন ছাড়া কিছুই পড়ি না, যদি চিঠিপত্রগুলো পড়েন দেখবে সেই চিঠিপত্রগুলোর মধ্যে সুভাষচন্দ্রের সাহসিকতা, মানবিকতা এবং তার বিশাল হৃদয়ের একটা আমরা ছবি পাই। কিরকম জ্ঞানগম্ভী ছিল সুভাষচন্দ্রের সে বিষয়ে দু একটা কথা বলতে চাই। নেতাজি রিসার্চ, যদি আপনারা নেতাজির বাড়িতে যান দেখবেন ঢুকতে বাঁ দিকে একটা গাড়ি রাখা আছে। গাড়িটি একটি জার্মান গাড়ি, তার নাম ওয়ান্ডারার। এই ওয়ান্ডারার গাড়ি সুভাষচন্দ্র বেছে নিয়েছিলেন মহানিষ্ক্রমণের জন্য। বাড়িতে দুটি গাড়ি ছিল, শরৎচন্দ্র বসুর একটি বিশাল স্টুডিওবেকার প্রেসিডেন্ট ছিল আর শিশির বসুর নামে ছিল এই ওয়ান্ডারার গাড়ি। যখন লম্বা সফর করা হয় তখন স্টুডিওবেকারে যাওয়াটাই ছিল সবসময় ভালো, কারণ হাত পায়ে রাখা হবে না। কলকাতা থেকে গোমো যেতে হবে, তখন তো গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল নেই, ফলে জিটি রোড দিয়ে যেতে হবে। সুভাষচন্দ্র ওয়ান্ডারারে যাবেন, শিশির বসুকে আগে বললেন তুমি গাড়ির চাকা পাল্টাতে জানো? মনে হয় যে এর কি আছে। সুভাষচন্দ্র দেখেছিলেন যারা ওনার ড্রাইভার তারা গাড়ির চাকা পাল্টাতে জানে না। লেডি ব্রেবোন কলেজের সামনে শিশির ঘোষ পরপর 7 দিন গাড়ি চাকা পাল্টেছে এবং উনি বলে দিয়েছেন তোমার প্রথম দিন 8 ঘন্টা লাগবে, তুমি যত সময় কমিয়ে আনবে তখন তোমাকে আমি ক্লিয়ারেন্স দেবো। তো সেই সময় কমিয়ে আনা হলো। উনি বললেন আমার 10 মিনিট আজকে লেগেছে রানা কাকা। তখন সুভাষ খুশি হলেন যে গাড়ির চাকাটা পাল্টাতে শিখেছে। এটা 1 নম্বর, কি জ্ঞানগম্ভী দেখুন। দ্বিতীয়ত হচ্ছে যখন যাচ্ছেন গোমুখে তখন একটা লেভেল ক্রসিং এর কাছে
গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। শিশির বোস কিছুতেই স্টার্ট করতে পারেন না, পিছনে সুভাষচন্দ্র বসেছিলেন, তিনি অত্যন্ত বিরক্ত হন এবং শিশির বোসকে বলেন তুমি গাড়িটাকে থামিয়ে রাখো, এসি পাম্পটা পেছনে, ওটা একটু পরে তেলটা পড়ে যাবে, তখন দেখবে গাড়িটা স্টার্ট নিচ্ছে, আর একটা অ্যাভারেজ স্পিড মেনটেন করতে হবে। সুভাষচন্দ্র অসাধারণ তার গাড়ি চালাতে পারতেন। স্নেহাংশুকান্ত আচার্য যখন সুভাষচন্দ্র ভিয়েনাতে ছিলেন তার সেলফ স্টাইল সেক্রেটারি ছিলেন এবং তিনি সুভাষচন্দ্রের গাড়ি চালিয়ে দিতেন। সুভাষচন্দ্র রাস্তায় যেতে যেতে, আমি স্নেহাংশু আচার্যের মুখে শুনেছি, রাস্তায় যেতে যেতে জার্মান ইতিহাস সম্বন্ধে বলতেন। সেখানেও বিবেকানন্দের সঙ্গে অদ্ভুত মিল। বিবেকানন্দের পরিব্রাজক বলে একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থে যখন দ্বিতীয়বার বিবেকানন্দ যান তার বর্ণনা আছে, জাহাজের বর্ণনা আছে, মাছ শিকারের বর্ণনা আছে এবং যে দেশে গিয়ে বন্দরে ঠেকেছেন তার একেবারে মুখে মুখে তিনি ইতিহাস জানতেন বলে অত সুন্দর করে লিখে যেতে পেরেছেন। সুভাষচন্দ্র সেইটি পারতেন বলে তিনি অনেক মানুষের এই বুদ্ধির জন্য, এই দেশপ্রেমের জন্য তিনি হিংসের কারণ হয়েছিলেন। আমি যেহেতু আমার বক্তৃতার শেষ পর্বে চলে এসেছি, আমি একটু কনস্পিরেসি সম্বন্ধে বলতে চাই। আরেকটু বাড়া। কন্ট্রোভার্সিয়াল কিন্তু আমাদের জানা দরকার। 125 বছর তো সুভাষচন্দ্রের, শুধুমাত্র ওই মালায় পুজো দিলে হবে না, শুধু সুভাষচন্দ্র যে পথে গিয়েছিলেন সেদিকে অনুসরণ করতে হবে। 2022 সালে প্রায় প্রমাণিত যে তাই হুকুতে কোনো বিমান দুর্ঘটনা হয়নি। যেমন দুদিকেরই হিস্টোরিয়ান আছে। আমাদের দেশের যারা কনভেনশনাল হিস্টোরিয়ান তারা সুভাষ বোসকে মনে করেন না তিনি এমন কিছু দেশপ্রেমিক ছিলেন। তারা মনে করেন যে আইএনএটা ওই বয় স্কাউট, তা ছিল না। আইএনএর সাংঘাতিক ক্ষমতা ছিল। আইএনএর সম্বন্ধে বলতে গিয়ে ক্লিমেন্ট অ্যাটলি তিনি যখন কলকাতায় আসেন তদানীন্তন গভর্নর ফণীভূষণ চক্রবর্তীকে বলেন যে গান্ধীজির জন্য নয়, সুভাষচন্দ্রের নৌ বিপ্লবের জন্যেই আমরা ভারতবর্ষের স্বাধীনতা দিয়ে চলে গেলাম। আমাদের যেহেতু ইতিহাস পড়ানো হয় না, তাই প্যারালাল হিস্ট্রি পড়ার প্রয়োজন আছে। আমরা যে প্যারালাল স্কুল অফ হিস্ট্রি তাতে বিশ্বাস করি। সুভাষচন্দ্রকে ওই তাইহুকুর বিমানবন্দরের পর কেন বলা হলো তিনি চলে গেছেন? কেউ তো দেখেনি, তার তো শরীরও পাওয়া যায়নি। যিনি সাক্ষ্য দিয়েছিলেন তিনি দেখেননি সুভাষচন্দ্রকে। তার কারণ ইংরেজদের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন সুভাষচন্দ্র। রাশিয়া ছিল কমিউনিস্ট কান্ট্রি, যদিও চায়না তখন ইন্ডিপেন্ডেন্স পায়নি, কিন্তু দুদিন পরে ইন্ডিপেন্ডেন্স পাবে এবং সেটাও কমিউনিস্ট কান্ট্রি হবে। মাঝখানে যদি একজন সোশ্যালিস্ট প্রাইম মিনিস্টার হন, সেই এই লবিটা ক্যাপিটালিস্ট লবিকে শেষ করে দিত ক্যাপিটালিস্ট লবিকে। তাই জন্যে সুভাষচন্দ্রকে বলা হলো তিনি মারা গেছেন। এমনভাবে খবরের কাগজ লিখলো, মৃত ব্যক্তিকে, জীবিত ব্যক্তিকে যদি মৃত ঘোষণা করা যায় তার খুব প্রমাণ করা কঠিন, আমি বেঁচে আছি। সুভাষচন্দ্র তাই হয়েছিল এবং বারবার তিনি কনস্পিরেসির শিকার হয়েছেন। বারবার এই কনস্পিরেসির জন্যে ভারতবর্ষের যে মৌরসি পাটটা সেটি ভাঙতে চেয়েছিলেন সুভাষচন্দ্র। সব দিক থেকে দেশটা এগিয়ে যাবে, দেশ তো এগোলো না। দেশে যখন সংবিধান করা হলো তখন বলা হলো ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। ভারত দ্যাট ইজ ইন্ডিয়া নয়, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। এবং ট্রান্সফার অফ পাওয়ার যেটা হলো সেটা সাদা সাহেবের থেকে কালো সাহেবের দিকে চলে এলো। সুভাষচন্দ্রের শিক্ষা ব্যবস্থা যদি পড়েন দেখবেন সুভাষচন্দ্র বারবার মূল্যবোধের শিক্ষার কথা বলেছেন। কারণ মূল্যবোধের শিক্ষা যদি না হয় তাহলে একটি মানুষের যথাযথ মানসিক বিকাশ হতে পারে না। তাকে ছোট বয়স থেকেই যদি শেখানো যায় যে তুমি শুধু নিজেকে নিয়ে থাকবে, তাহলে সে প্রস্ফুটিত হতে পারে না এবং তার মানসিক যথার্থ বিকাশ হয় না। সুভাষচন্দ্র তাই বারবার মরাল অ্যান্ড সোশ্যাল এডুকেশনের কথা বলেছেন যে তোমার সামাজিক দায়বদ্ধতা এবং নীতিবোধ যদি কঠিন না হয়, নীতিবোধ যদি তোমার একটা তুমি আঁকড়ে ধরতে না পারো, তোমার জীবনে বারবার তুমি অসিলেট করবে। সবটাতেই ব্যতিক্রম। ভারতবর্ষকে উন্নত করতে হবে। সুভাষচন্দ্র কংগ্রেস ওয়ার্কিং কমিটির কাছে প্রথম 5 বছরের প্ল্যান দিয়েছিলেন। একটি অসাধারণ বই আছে শঙ্কর প্রসাদ বসুর, সুভাষচন্দ্রের ন্যাশনাল প্ল্যানিং। এই যে আমরা 5 ইয়ার্স প্ল্যানগুলো পেতাম,
এর মূল মন্ত্র দিয়েছিলেন সুভাষচন্দ্র। কলকাতা কর্পোরেশনকে আধুনিকীকরণের প্রথম চেষ্টা সুভাষচন্দ্রের ছিল, এবং তা মনে রাখতে হবে যে সুভাষচন্দ্র 100% সেকুলার মানুষ ছিলেন। সে কি পেয়েছিলেন বিবেকানন্দের কাছ থেকে? বিবেকানন্দের যে মানুষ ভগবান, সেই মানুষ ভগবান খণ্ডিত ভগবান নন, তিনি ধর্মের ভিত্তিক ভগবান নন। আমি সেই দেবতার পূজারি অজ্ঞানে যাকে ভুল করে মানুষ বলে ডাকে, সুভাষচন্দ্র সেই দেবতাকে সারা জীবন পুজো করে গেছেন, এবং পুজো করে যাবার জন্য তিনি যন্ত্রণা পেয়েছেন, কষ্ট পেয়েছেন, কিন্তু কোনোদিন নিজের পথ থেকে চলে যাননি। নিজে যে বিশ্বাস করেছেন সেই বিশ্বাসে তিনি সারা জীবন অবিচল ছিলেন, এবং ভারতবর্ষ তার কাছে ছিল তীর্থভূমির মতন। দিলীপ কুমার রায়কে তিনি দেশত্যাগের আগে একটি চিঠি লিখেছিলেন, সেখানে বলছেন আমাদের যে স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রামের মন্ত্রের উদ্গাতা বিবেকানন্দ, গন্তব্য শ্রীরামকৃষ্ণ। কারণ সুভাষচন্দ্র জানতেন যে মন যদি সবাইকে শ্রদ্ধা করতে না শেখে, মন যদি যত মন তত পথে বিশ্বাস না করে, সেই মন কোনোদিন সমাজের পক্ষে উপকারী হবে না। 2022 সালে ভারতবর্ষে যখন নানা সমস্যা, বিশেষ করে মানুষে মানুষে দূরত্ব রচিত হচ্ছে, ধর্মে ধর্মে দূরত্ব রচিত হচ্ছে, তখন যুব সমাজের উচিত মন দিয়ে সুভাষচন্দ্র পড়া, আগে পড়া, জানা, তারপর আদর্শ তৈরি করা। এবং সেই আদর্শ যদি অবিচল না থাকতে পারি, আমরা একেবারে মুছে যাব। বিবেকানন্দের চিঠি দিয়ে শেষ করি। তিনি জোসেফিন ম্যাকলাউডকে লিখেছিলেন যে ভারতবর্ষের ওপর দিয়ে নানা ঝড় বয়ে গেছে, এবং এই ঝড় শিখিয়েছে ত্যাগই মূল মন্ত্র। আমেরিকানরা নতুন সুরাপানে মত্ত, তাই তারা ভাবছে ভোগটাই বুঝি জীবন। এই যে ত্যাগ জীবন, এটা যদি আমরা শেখাতে না পারি, এবং সনাতন ভারতীয় বোধ, যে বোধ বিশ্বাস করেছে যে মানুষের মধ্যেই সেই অদম্য শক্তি, এবং মানুষ পারে না এমন কাজ নেই, যদি আমরা তরুণ প্রজন্মকে শেখাতে না পারি, তাহলে আমাদের মহা বিপদ আসছে। কারণ কয়েক বছরের মধ্যেই ভারতবর্ষের 76% মানুষ হবে যুবক। সেই সময় চায়নাতে 62%, আমেরিকায় 36%, এবং ইউরোপের সব দেশে 15% হবে যুবক। ফলে যুব সম্প্রদায়কে যদি আমরা প্রাণিত না করতে পারি, যুব সম্প্রদায়কে যদি একটা দিশা দেখাতে না পারি, আমাদের এই সভ্যতা টিকবে না। তাই সুভাষচন্দ্রকে আমাদের গ্রহণ করতেই হবে, তার পথ অনুসরণ করতে হবে, এবং যতটুকুনি হোক, যদি 1% আমাদের মনটা প্রসারিত হয়, তাহলে সেটাই সমাজের পক্ষে উপকারী, সেটাই সমাজের পক্ষে হিত আনবে, এবং ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে। বিবেকানন্দের কথা, ভারতবর্ষ আবার জাগবে, জ্বরের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে, ধ্বংসের পতাকা নিয়ে নয়, প্রেমের পতাকা নিয়ে। এই যে ভারতবর্ষের সর্বজনীন ধর্ম, এই যে ভারতবর্ষের সর্বজনীন বোধ, সেটি আগামী দিনের সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, সে বিষয়ে আমরা নিশ্চিত, কোনো সন্দেহ নেই সেখানে। এবং সেইখানে যে এগিয়ে নিয়ে যাবে, সেখানে আলো দেবেন বিবেকানন্দ এবং সুভাষচন্দ্র বিবেকানন্দের দ্বারা আলোকিত হয়েছিলেন, এবং সেই আলো যদি আমরা গ্রহণ করতে পারি, আমাদের উপকার হবে, দেশের উপকার হবে। আপনাদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এসছেন আর একজন মানুষ, গোপীনাথ চৌধুরী, যিনিও এই বিষয়ে যথেষ্ট সূক্ষ্মতা এবং যথেষ্ট অধিকারী মানুষ। আমি তাকে অনুরোধ করছি বলবার জন্য। কোনো ভাত করা গেল না। করোনা আমাদের শিখিয়ে দিয়ে গেল। স্যার মাইকটা চলছে না। আমাদের করোনা আমাদের শিখিয়ে দিয়ে গেল, আমরা মানুষ একটাই, শুধু জন্তুদের সঙ্গে আমাদের তফাৎ আছে, আর কারোর সঙ্গে নেই। জন্তুদের করোনা হয়নি, আমরা যে জন্তু বলি যাবে। মানুষের করোনা হয়েছে আমেরিকা, ইটালি, জার্মানি, বাংলাদেশ, আমার বড়লোক প্রেসিডেন্ট,
সেখানে একটা বুঝলাম মানুষ একটা এই বিবেকটা যদি করোনা যে শিখিয়ে দিতে ধরে রাখতে পারি, আমরা মনে করবো আমাদের দেশে পৃথিবীর একটা প্রগতির স্থান হবে। আজকে অনেক কথা বলে গেলেন, আমরা শুনলাম। আমি একটি কথা বলে স্যারকে বলবার জন্য বলবো, যিনি আজকে 125 বছর উৎসবে রামকৃষ্ণ মিশন থেকে বিবেকের আলোকে নেতাজির একটি অসাধারণ বই বেরোচ্ছে, 23 জানুয়ারি বইটা বেরোবে। তার অনেক অংশটাই অনুযুক্ত রিসার্চ করছে। আজকে যে অনেকগুলো কথা বললেন দেশ, আমি একটু সুভাষের একটি পরিসর করে স্যার মনে করছি, আজকের দিনে যে অস্বাস্থ্যকর প্রভাব শিশুর মনে গড়ে তোলে, ভারতবর্ষ যা শিশু শিক্ষার সমস্যা নিয়ে ব্যস্ত আছেন তাদের কথা চিন্তা করে দেখতে হবে। এই একই কারণে মা মাসি পালিকা শিশুকে দোল দিয়ে ঘুম পাড়াবার সময় যে গান গেয়ে থাকেন, খেতে না চাইলে যে উপায়ে তাকে খাওয়ানো হয় সেই বিষয়ে ভেবে দেখা দরকার। এই দুটি করাতেই শিশুকে অধিকাংশ সময় ভয় দেখানো হয়ে থাকে। বাংলাদেশের সর্বাপেক্ষা জনপ্রিয় ঘুম পাড়ানি গানগুলি একটিতে দিবাসনের পর রামাঞ্চলের বর্গীদের মারাঠি দস্যুদের আক্রমণের কথা বর্ণনা করা হয়েছে। নির্ধারিত শিশুর উপযোগী সঙ্গীত নিশ্চয়ই, যেসব স্বপ্ন নিয়ে কখনো শিশুর নিদ্রার ব্যাঘাত ঘটায়, সেই সঙ্গে তার গঠনশীল জীবনের উপর ছাপ রেখে যায়, তাও বিচার করা কর্তব্য। মনস্তত্ত্ব, স্বপ্ন দেখবার কারণ সম্বন্ধে জ্ঞান লাভের দ্বারা অভিভাবক ও শিক্ষকের মধ্যে শিশুর মন বোঝা এবং শিশুকে সাহায্য করা সম্ভব হতে পারে। একথা বলার কারণ আমি নিজে ছোটবেলা থেকে সাপ, বাঘ, বানর জাতীয় বিষয় ভয়ঙ্কর স্বপ্ন দেখে খুব কষ্ট পেতাম। আমি একটি ছোট্ট কথা বলছি, আমরা আজ কাগজের প্রথম পৃষ্ঠায় কি খবর তুলে দেখি, কোন সভ্য সমাজের আলোচ্য বিষয় সেটা থাকে, যত বর্বরতার খবর আমরা সব সময় দেখি। শিশুকে শিখবে টিভি করলে শুধু বর্বরতা, একটা ঘটনা ঘটলে তাকে মেকিং করা হয়, সেটা কি করে ঘটেছিল, শিশু গাছ করছে সেগুলো। আজকে সুভাষচন্দ্রের অনেক বড় দিক আছে, বড় বড় দিক আছে, কিন্তু শিশু সম্বন্ধে আমরা যারা শ্রম করি একটু তার পথে থাকবার চেষ্টা করি, তাকে নিয়ে চলবার চেষ্টা করি। আমরা ছেলেদের নিয়ে কাজ করি, আমি রাজনৈতিক কাজকর্ম তো করি না, সুভাষ রাজনৈতিক শুনলে করি না, আমরা ছেলেদের সঙ্গে থাকি। শিশুদের মনস্তত্ত্ব নিয়ে সুভাষ বোস যেভাবে কথা বলেছেন, শিক্ষা ব্যবস্থায় শিশুদেরকে উনি যে বললেন কর্পোরেশনের শিক্ষা চালু করা, এই আজকে একটা রিপোর্ট সকালবেলা পড়ছিলাম, সেখানে যে প্রতিটি ওয়ার্ডে সমীক্ষা করার কাজ আরম্ভ হয়েছে শুনি শিশুদের সম্বন্ধে। কিন্ডারগার্টেন স্কুল করার কথা তিনি বারবার বলছেন। আজকে নেতাজি অনেক প্রোগ্রাম হচ্ছে, কি নেতাজি যে শিশু বাৎসল্য ছিলেন, তার মনের মধ্যে শিশু লুকিয়ে ছিল, তাদের কথা ভেবেছেন, কেউ বলে না, কোনো জায়গায় নেই। আজকে আমার মনে হয় আমরা যেটা নিয়ে কাজ করি, আমরা যেটার সঙ্গে যুক্ত, নেতাজির একটা স্বপ্নের জায়গা। আমি কংগ্রেস ত্যাগ করি, দক্ষিণ সমাজ ত্যাগ করিব না, এটা কোনো প্রতিষ্ঠানিক কথা না। কংগ্রেস বা দক্ষিণ সমাজ নয়। দেশের স্বাধীনতা সংগ্রাম দাঁড়িয়ে থাকতে পারে না শিশু। এভরিথিং ক্যান ওয়েট, চাইল্ড ক্যান নট। এটা খুব পাবলিসিটি করি আমরা, যেহেতু বিদেশি নোবেল লরিয়েটের কথা বলি। আমি তাকে ছোট করছি না, একজন বিদেশি নোবেল লরিয়েট বলেছেন এভরিথিং ক্যান ওয়েট, চাইল্ড ক্যান নট। সুভাষ বোস অনেক আগে 1924 সালের কথা বলেছেন, সেটা আমরা পাবলিসিটি করি না। আমি সুভাষ পাবলিসিটি কংগ্রেস বলছি না, ক্ষুধাতে তুই চায় না স্বরাজ। আমরা সুভাষ বোস সেই দিকটা মোটেই চাই না। সুভাষ বোসকে একজন মানে কি স্পিরিচুয়াল লিডার, তিনি বলছেন সমাজসেবা তাই করবে যা আধ্যাত্মিক জ্ঞান আছে। তাই আমরা আমার এইটুকু আমাদের তরফে সুভাষ বোসের যে আরেকটা দিক আছে, তাই সৈনিকের পোশাক ছাড়া একটা দিক আছে, সেটা কিন্তু জনসমাজে থাকার দরকার। দুঃখবশত নেতাজির পত্রগুলি পাবলিশিং বন্ধ হয়ে গেছে। আমার কাছে দুটো বই আছে, বহু লোক চেয়ে নিয়ে। আর দক্ষিণ কোরিয়া সমাজশ্রম সম্বন্ধে আমরা তার প্রার্থনা রাখি, আমরা যেন তাঁর পথে চলতে পারি। আজকে আর একজন বিখ্যাত বক্তা রবীন্দ্র চৌধুরীকে আমি বলছি, তার বক্তব্য কদিন আগে নেতাজি দেশবন্ধু বিবেকানন্দের জন্মদিনে একটা অপূর্ব বক্তৃতা তারা শুনলাম।
ভারতবর্ষ স্বাধীনতার ইতিহাসে একটা পুঙ্খানুপুঙ্খ ঘটনাগুলোকে যেভাবে বিশ্লেষণ করেছিলেন, আমি অনুরোধ করেছি একটু ওইদিকে বলবেন। কারণ ভারতবর্ষের 75 বছর আমি মাননীয় প্রতিনিধি মহাশয়কে আর কাছে অনুরোধ করছি। চিত্তরঞ্জন দাস চিঠিটি লিখছেন 16 ফেব্রুয়ারি। তিনি ক্যালিফোর্নিয়া থেকে চিঠিটি লিখছেন, তাদের ওইভাবে লিখছেন যে যে আদর্শ মানুষকে মানুষের দুঃখ কষ্টে না যুক্ত হতে পারে, সেই আদর্শ যদি দেশের আদর্শ নয়, হতে পারে না, এদেশের আদর্শ হতে পারে না। চিত্তরঞ্জন দাসকে বলছেন, আমি এই আমার শিক্ষাগত যোগ্যতা, আমি দেশে ফিরে এসে দেশের কাজে যুক্ত হতে চাই, সেবায় যুক্ত হতে চাই। সেই সেবা যুগের আদর্শ দোষটা মার্চের চিঠিতে আরো পরিষ্কার হয়ে যায়। তিনি বলছেন, আমি আইসিএস চলে আসতে চাইছি, আমি কি কাজ করতে চাই বা কি কাজ আমি করার যোগ্য সেটি বলছেন, আমি কংগ্রেসের সেবা কাজ করতে পারি, আপনার যে পত্রিকা রয়েছে সেটি চালাতে পারি, আমি আপনার যে ন্যাশনাল স্কুলটি রয়েছে সেই স্কুলটিতে আমি শিক্ষকতা করতে পারি, শিক্ষার কাজে আমি সবচেয়ে বেশি হতে পারি, খুশি হতে পারবো, দেশের মানুষের কাছে আমি শিক্ষার সেবাটা পৌঁছে দিতে পারি। আমরা দেখবো সেই আদর্শ সেখান থেকে নয়, তিনি যে চিঠিটি 22/4 চিঠিটি লিখছেন সেখান থেকে ওই চিঠির বিখ্যাত চিঠি, যার জন্য বঙ্গোপাধ্যায় চিঠিটি লিখছেন, একটি চিঠি আরেকটি চিঠি লিখছেন ইএস মন্টেগুকে, একটি পদত্যাগ করছেন আইসিএস থেকে, একই দিনের চিঠি 22/4/1920 সাল চিঠি লিখছেন। সেই চিঠি তিনি পরিষ্কার লিখছেন, উনি নামটা সরিয়ে নিতে বলছেন মন্টেগুকে, এবং সেই খবরটা পাওয়ার পরে যারা বাঙালি, যারা ভারতীয় আইসিএস হয়েছেন তারা বলছেন এই ছেলে পাগল। আইসিএস এ যে ফর্ম হয়েছে ইংলিশে ইয়েতে সে ফার্স্ট হয়েছে, সে তার আইসিএস ত্যাগ করছে দেশের সেবার জন্য। বাড়ির লোক তাকে কি ভৎসনা দিচ্ছেন, বাবা তাকে বলছেন তুমি দেশের সেবা করবে, আর 10 বছর পরে 60 বছর আমরা পেয়ে যাবে। গান্ধীজি যে আদর্শের সামনে থেকে তিনি দেশ সেবার কথা ভেবেছিলেন একটা সময়, সেই গান্ধীজি তার পথে কাটা এইবার হচ্ছে না। নেতাজি প্রথমে কিন্তু ফিরে এসে আমরা দেখবো 1921 খ্রিস্টাব্দে তিনি যখন ফিরে আসেন, ফিরে এসে প্রথমে 16 জুলাই তিনি কিন্তু বম্বেতে গিয়ে প্রথম গান্ধীর সাথে মিট করেছেন। গান্ধীর সাথে মিট করেছেন, তিনি দেখছেন গান্ধীর আদর্শটা কি, তার কথা যেরকম ভেবেছেন সেটাই কিনা, তিনি কি করতে চান সেটি গান্ধীকে জানাবেন। গান্ধী চুপচাপ শুনছেন, হাসছেন, এটা হবে কিনা সম্ভব জানি না, এরকম গান গাচ্ছেন। নেতাজির মধ্যে দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে, দেশ সেবায় আমি নামবো, দেশকে স্বাধীন করবো, আমার এই আদর্শ আমাকে বিচ্যুত করতে পারে না। তিনি ফিরে এসে চিত্তরঞ্জনের কাছে সম্মুখীন হলেন, তিনি তার কাছে যোগ দিলেন। আমরা দেখব 1922 খ্রিস্টাব্দে সেবার আদর্শ দেখুন, 22 খ্রিস্টাব্দে ওই ওয়েলস আসার ভারতবর্ষ তার প্রতিক্রিয়া হিসাবে সবাই কারাগার করছে, তখন ওকে প্রতিকার করছে সবাই, ওয়েলসকে আসতে দেবে না, ভারতবর্ষ এসেছেন, তার প্রতি কারো পতাকা দেখানা, তার প্রতি আমরা যেমন ভাবে একটি ব্রিটিশ প্রতিনিধি তাকে আমরা সমাদর করবো না, তাকে আমরা সাদর গ্রহণ করবো না, তার প্রতিবাদে সবাই যখন ঝাঁপিয়ে পড়ছেন, নেতাজিও তাদের মধ্যে সামিল হয়েছেন। সেখানে কি করলেন, তারা সবাই অ্যারেস্ট করলেন। তাকে অ্যারেস্ট করার পরে চিত্তরঞ্জন অ্যারেস্ট করলেন, তার সাথে দেশাত্মক আমরা দেখবো বীরেন দেশাত্মক শুধু অ্যারেস্ট হয়ে বীরেন শাসমন তার তৃণমূল বলে একটি বই হয়েছে, সেই বইটিতে তিনি লিখছেন তিনের স্রোত বা তিনের স্রোত এরকম জায়গা, তিনর স্রোত বোধ এরকম বা তৃণমূল বা এরকম জায়গা বইটির নাম। সেই বইতে তিনি যে বা তিনের স্রোত বা তিনর স্রোত এরকম, সেই বইটি তিনি লিখছেন যে এই মানুষটির হৃদয়টা কত বড়, আমাদের দুজনকে জেলের মধ্যে সময় করে কি সেবা করেছেন, এটি না দেখলে বিশ্বাস করা যায় না। এই মানুষটি ভবিষ্যতে কত বড় মাপের মানুষ হবেন সেটি না দেখলে বোঝা যায় না। 1924 খ্রিস্টাব্দে তিনি মাথায় করে চাল বই নিয়ে আসছেন, বাড়ি বাড়ি ভিক্ষে করে এই সেবা প্রতিষ্ঠানকে চালাবেন বলে। তার উদ্দেশ্য সেই 1924 খ্রিস্টাব্দে বিখ্যাত চিঠি আনন্দবাজারকে লিখছেন 26-এ, খুব সম্ভব 26-এ মে বোধ হয়, বা 26-এ মে বোধ, 26 অক্টোবর, হ্যাঁ 26 অক্টোবর চিঠিটি লিখছেন। সেই চিঠিতে তিনি লিখছেন যে আমি যে সেবা সমাপ্তি করেছি, দেশবাসীর কাছে তিনি আহ্বান জানাচ্ছেন তোমরা এইটাকে বাঁচিয়ে রাখো, আমি হয়তো জেলে থাকবো,
তার ঠিক মতো দেখাশোনা করতে পারবো না, সেখানে যে সমস্ত ছেলেরা রয়েছে আমার তাদের সেবার জন্য তোমরা এগিয়ে এসো। এই সেবা প্রতিষ্ঠানকে চালাবার জন্য তার আবেদন একটি পত্রিকায়, প্রথম পত্রিকাতে তিনি আবেদন জানাচ্ছেন। দেশের মানুষের সেবার জন্য তার কি এক একটি ক্রিয়াকর্ম সেগুলি না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা দেখবো 1930 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারিকে কংগ্রেসের তখন দিক থেকে তার 26শে জানুয়ারির প্রতি বিশাল একটা আকর্ষণ ছিল। 26শে জানুয়ারি দেশের স্বাধীনতা দিবস হিসেবে তারা ঘোষণা করে দিয়েছিল সেই সময়। তখন তিনি মেয়র হননি, তিনি মান্দালয়ে জেল খেটেছেন বেশ কয়েক বছর ধরে। চিত্তরঞ্জন তার জন্য অনেক আবেদন করেছেন, জানিয়েছেন দেশকে ভালোবাসা যদি অপরাধ হয়, আমি তার থেকে বেশি অপরাধ। চিত্তরঞ্জন তার পাশে সবসময় থেকেছেন। এই হল নেতাজি সুভাষচন্দ্র বোস 1930 খ্রিস্টাব্দে তিনি এই সেবার আদর্শকে সামনে রেখে মানুষের জন্য ওই আন্দোলন শুরু করেছেন। 26শে জানুয়ারি তাকে জেলে ভর্তি করা হয়েছে। জেলের মধ্যেই তাকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, দেশের মানুষের জন্য তিনি নির্মমভাবে সেই অত্যাচার সহ্য করছেন। 1931 সালে তিনি তখন মেয়র হয়ে গেছেন। তিনি রাস্তার মধ্যে হাঁটছেন, তাকে আবার অ্যারেস্ট করা হলো। এই দেশের মানুষজন কিভাবে নিজের জীবনকে প্রায় 11 বার জেনে গেছে। ভাবা যায় না, রোগ, নিজের রোগ দিয়ে গেছেন চিকিৎসার জন্য, সেখান থেকেও দেশের মানুষদের চিকিৎসার জন্য টাকা পাঠাচ্ছেন, তাদের কথা ভাবছেন। এক একটি চিঠির মধ্যে তার সেই কথাগুলি ফুটে উঠেছে। বিশেষ করে হেমন্ত সরকার, চারুচন্দ্র গঙ্গোপাধ্যায়, এই দিলীপ রায়, এদেরকে যে সমস্ত চিঠিগুলি লিখেছেন, এই রচনাগুলির মধ্যে সেগুলি সমানভাবে প্রাসঙ্গিক হয়ে রয়েছে আজও। আমরা দেখব 1928 খ্রিস্টাব্দে তিনি ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছেন। তিনি বিদেশ থেকে ফিরেছেন, বিদেশে পাশ্চাত্যের অবস্থা দেখে এসেছেন। তার খুব ইচ্ছে সিকিম মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগবে, সেটিকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারতাম দেশ স্বাধীন হতে তার বেশি দেরি হতে পারে না। 1928 খ্রিস্টাব্দে তিনি এই দেশের জাতীয় কংগ্রেসের প্রধান হয়েছেন। তার চলন্ত চিন্তাভাবনা বিশ্বাস, তার মধ্যেও কিছু সেবা কি রয়েছে। চীনকে জাপান আক্রমণ করেছে, তিনি ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট থাকা অবস্থায় চীনকে সব রকম সাহায্যের জন্য তিনি সেবা সামগ্রী পাঠিয়ে দিচ্ছেন ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের প্রধান হিসাবে। এটি ভাবা যায়, এটা তিনি করছেন। তিনি বন্যাতে দেখুন, উত্তরবঙ্গে বন্যা হয়েছে, বাঁকুড়ায় বন্যা হয়েছে, কিভাবে তিনি জেল থেকে বেরিয়ে ঝাঁপিয়ে পড়ছেন সেবায়তদের মধ্যে। কলেজে আমরা দেখব তিনি ওই জেমস প্রেসিডেন্স কলেজের তিনি অধ্যক্ষ ছিলেন। জেমসকে অধ্যক্ষ রেখে এবং তাকে সেক্রেটারি রেখে একটি ফিমাইল, একটি সুন্দর সেবা কর্মের প্রতিষ্ঠা হচ্ছে। সেটি চারুচন্দ্র গঙ্গোপাধ্যায়কে এবং হেমন্ত সরকারকে চিঠির মধ্যে লিখছেন। দিলীপ রায়কেও লিখেছেন, সেই চিঠির মধ্যে রয়েছে যে আমাকে ওই সেবা কর্মের জন্য যে সংস্থা তৈরি করা হয়েছে সেখানে আমাকে সহকারী করা হয়েছে। আমার খুব গর্ব লাগছে, দেশের মানুষের আমি সেবা করতে পারবো। এই যে মানুষের বন্যা দুর্ভিক্ষের মধ্যে সেবা করা, ভাবা যায় না। তিনি যখন বিদেশে চলে গেছেন 1943 খ্রিস্টাব্দে, আমরা দেখব এই যে রামকৃষ্ণ মিশনের কথা বলছিলাম, রামকৃষ্ণ মিশনের দুটি সংস্থা সিঙ্গাপুর এবং রেঙ্গুনে, এই দুটি সংস্থার সাথে তার যে কি সংযোগ, সেগুলি তার লেখাগুলি না বললে বোঝা যায় না। আমরা দেখবো স্বামী ভাস্করানন্দের একটি লেখা, অসাধারণ লেখা, আমাদের উদ্বোধন পত্রিকাতে প্রকাশিত হয়। 1943 খ্রিস্টাব্দে সিঙ্গাপুর তিনি রয়েছেন। সেখানে মায়ের জন্মতিথি ডিসেম্বর মাসে, সেখানে তিনি গেছেন। সেখানে গিয়ে মায়ের জন্মতিথি সারাদিন কাটিয়েছেন। সেখানকার অবস্থা, সিঙ্গাপুর মিশনের অবস্থা দেখছেন। গরিব অনাথ ছেলেদের কিভাবে তারা রেখে তাদের সেবা করছে। ভাস্করানন্দজি কে দিনের দিন তিনি নিয়ে এসেছেন তার আদর্শ বিবেকানন্দের কথা শুনে তার মনোবল বাড়ানো। তিনি আগে যখন ওই ক্যাম্পে করতে যাচ্ছেন, যেখানে তিনি ট্রেনিং দিচ্ছেন, যেখানে তাদের ওই প্যারেড হচ্ছে, সেখানে গিয়ে মাঝে মধ্যে তিনি যখন কোনো একটু শক্তি হারিয়ে গেছেন বা দুর্বল মনে হচ্ছেন, তিনি পাহাড়ে পড়ে গিয়ে নিজে একা ধ্যানস্থ হচ্ছেন। ভাস্করানন্দজি বলছেন, তাকে আমি জিজ্ঞাসা করতাম, তুমি শক্তি সঞ্চয়ের জন্য বিবেকানন্দের বই পড়ো, চৌকি পড়ছো, গীতা পড়ছো, তারপরে তোমার শক্তি কমপ্লিট করে বলছে, এত মানুষের সামনে যখন দেশকে আমি ভাবি যে দেশের অত মানুষের সেবা করতে হবে, তখন আমার মনে হয় বিবেকানন্দের কাছে বারবার ফিরে যেতে। তার কাছে বারবার ফিরে যায়। ওই পাহাড়ে পড়ে গিয়ে যখন আমায় খুঁজে পায় না, অন্য কাউকে সামনে দাঁড় করে দিয়ে তুমি চলে
সিঙ্গাপুরকে তিনি দান করছেন ওই সেবা প্রতিষ্ঠানটিকে চালাবার জন্য। এর থেকে বড় সাধারণ সাহায্য হতে পারে শুধু $50,000 তিনি নিজের কাছ থেকে দিচ্ছেন নয়, তিনি $50,000 আরো ভিক্ষা করে ওইখানকার প্রাচীর তৈরি করতে, তার ওই সেবায় অনাথাশ্রমে ওনাদের থাকার জন্য সমস্ত তাদের 45 খ্রিস্টাব্দে যখন তিনি ছিলেন 1945 খ্রিস্টাব্দে 23 এপ্রিল তিনি রেগুন মিশনে গেছেন। 24 তারিখে তিনি রেগুন ত্যাগ করবেন। তিনি সেখানে গিয়ে রেগুন আশ্রমে গিয়ে তার সমস্ত সৈন্যের পোশাক খুলে পাঠ বস্ত্র করেছেন, গীতাটি হাতে রেখেছেন, জলের মালাটি রয়েছে, সেটি নিয়ে তিনি রেগুন আশ্রমে গিয়ে স্বামী বিবেকানন্দ তার আদর্শ তিনি জানছেন কোন দিকে যাওয়া যায় না, সেই আদর্শ তিনি ত্যাগ করতে পারছেন না, সেই আদর্শ তার সাথে থাকবে। এই সমস্ত সাম্রাজ্য যেভাবে তিনি তিল তিল করে তৈরি করেছেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য, পাশ্চাত্যে গিয়ে প্যারালাল সংগঠন তৈরি করে 21শে অক্টোবর 1943 খ্রিস্টাব্দে যে তিনি স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন, সেটি স্বাধীনতা ঘোষণা করলেন। 9টি দেশ বিশ্বের তাকে স্বীকৃতি দিল। সেই আদর্শকে সামনে রেখে একদম স্বামী বিবেকানন্দের কথা, যেটি স্বামী বিবেকানন্দ আমরা দেখব সেই চিঠি তার একজন বিখ্যাত গুরু ভাইকে চিঠি লিখছেন যে তোমরা কংগ্রেস করে পাগলামি করো না। অশ্বিন দত্তকে তিনি চিঠি লিখছেন, অশ্বিন দত্তকে জানাচ্ছেন যে তোমরা কংগ্রেস করে লাফাচ্ছ, হাউসিং করছো, এরকম করে দেশ স্বাধীন হবে না। আমাদের দেশের 5টি মানুষ এক নয়, একজনের আদর্শ আরেকজনের আদর্শ নাও মিলতে পারে। দেশের জন্য স্বাধীনতার জন্য সবাই এগিয়ে আসি আমরা, কিন্তু একটা সময় গিয়ে নিজেদের দূরত্ব তৈরি হয়ে যায়, তারা এক থাকতে পারি না। তাই আমার মনে হয় দেশ স্বাধীন করার জন্য বিবেকানন্দ এই অশ্বিন দত্তকে বেশিরভাগ করছেন ওই চিঠির মধ্যে। তিনি সেখানে বলছেন যে এগুলি স্বাধীন ভারত দেশ ঘোষণা করবে। চিঠি দিয়ে জানিয়ে সমস্ত স্বাধীন দেশগুলিকে শুধু জানিয়ে দেওয়া নয়, তার সাথে সাথে যদি মনে হয় নীতি রক্ষার্থে আমাদের কতগুলো পথকে অবলম্বন করতে হয়, সেই পথকে আমরা অবলম্বন করব। তাতে যদি ব্রিটিশরা আমাদের মুখে গুলি চালায়, সেগুলি আমার মুখে প্রথম পড়ব। বিবেকানন্দ এই কথা বলছেন, স্বাধীনতা ঘোষণা করে দাও এবং স্বাধীন রাষ্ট্রগুলিকে জানিয়ে দাও আমরা স্বাধীন হয়ে গেছি। নাহলে ভারতবর্ষ কে চেনে? আমেরিকাকে কে চিনত? ইংল্যান্ডকে কে চিনত? তারা তাদের স্বাধিকার প্রকাশ করেছেন বলেই তারা বিশ্বের মানুষের কাছে এত স্বীকৃতি পেয়েছে। আমাদের সেই জায়গায় পৌঁছাতে হবে। ঠিক সেই আদর্শে স্বামী বিবেকানন্দ সেই আদর্শকে নেতাজির সামনে রেখে ওই 1943 খ্রিস্টাব্দে ক্যাথে হলের মধ্যে তিনি ওই আমাদের বিখ্যাত মানুষদের সমস্ত সৈনিকদের নিয়ে যে কাজটি তিনি করলেন, 21শে অক্টোবর দেশকে স্বাধীন ঘোষণা করে দিলেন। একদম বিবেকানন্দের আদর্শটিকে তিনি স্বাধীন ঘোষণা করে স্বাধীন রাষ্ট্রগুলির কাছে জানিয়ে দিলেন এবং পরের দিনে ব্রিটেন এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। তার সমস্ত সেনাবাহিনী তৈরি ছিল, এক একটি দায়িত্ব তিনি কিন্তু ভাগ করে দিলেন। এবং সেখানে শেষ নয়, সবচেয়ে যেটি বড় প্রাসঙ্গিক আজকে দেশ স্বাধীন হয়ে যায়। বিবেকানন্দ এই আজকে যে আমরা প্ল্যানিং কমিশন দেখছি, এই প্ল্যানিং কমিশন বেসিক্যালি স্বামী বিবেকানন্দের ছবি। নেতাজি সুভাষচন্দ্র বোস 1938 খ্রিস্টাব্দে ওই নেহেরুকে তার প্রেসিডেন্ট করে দিয়ে ভারতময় এই প্ল্যানিং কমিশনের দায়িত্ব দিয়েছিলেন। এই প্ল্যানিং কমিশনের সাথে সাথে শ্রমজীবী মানুষ এবং যারা দরিদ্র মানুষ তাদের সেবার জন্য সমস্ত পরিকল্পনাগুলি তিনি করে দিয়েছিলেন। আজকে দুর্ভিক্ষ হবে দেশে, তিনি বলছেন দুর্ভিক্ষ রোধ করতে গেলে যেটি দরকার, সবচেয়ে বড় কথা, দেশে যা আমাদের দেশে সমস্ত সম্পদ তৈরি হয়, যে সমস্ত কৃষিকার্য থেকে যেসব সবজি থেকে আরম্ভ করে ফসল তৈরি হয়, সেগুলিকে পুরোপুরি দুর্ভিক্ষের সময় এই দেশে যখন খারাপ অবস্থা, তখন কোনোভাবে এক্সপোর্ট করা চলবে না। ইম্পোর্ট করতে পারে, কিন্তু তখন এই যে নীতিগুলি দেশকে স্বাধীন করার জন্য, এই যে আজকে দেশকে বিক্রি করার চক্রান্ত চলছে, সরকারি অনেক ভালো ভালো সংস্থাগুলিকে দেশের সামরিক বিভাগ, রেল সহ যেগুলি প্রথম দিককার কাস্টম থেকে আরম্ভ করে যেখানে অর্থ আসবে, সেগুলি অর্থকে সাহায্য করার যেসব দপ্তরগুলি, সেগুলিকে সরকারি চিন্তাতে, সরকারি ভাবনাতে সেগুলিকে সংরক্ষণ করার কথা নেতাজি সুভাষচন্দ্র বোস তখন বলে গেছেন। আজকে সে সমান প্রাসঙ্গিক এবং দেশের মানুষের জন্য বিবেকানন্দের ভাষায় বেশ কিছু আমাদের যেগুলি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসও তৈরি করতে হবে, সেগুলি গরিব মানুষদের জন্য একান্ত প্রয়োজনে। আজকে সত্যি তিনি আজ মহাপুরুষ বলতে আমার এতটুকু দ্বিধা হয় না। আজকে এই মানুষটি আমরা মর্যাদা হয়তো দিতে পারিনি, ভারত সরকার দিতে পারেনি, কিন্তু দেবতার আসলে তাকে বসাতে পারি। অবশ্যই দেবতার কোনো নিত্যদিন হয় না।
এইরকম একটি মানুষ, তিনি বিবেকানন্দের কাছে সেই আদর্শ পেয়েছিলেন, বিবেকার কাছ থেকে সেই আদর্শ পেয়েছিলেন। তোমরা যাকে ভুল করে মানুষ বলো, আসলে তারা এক একটি দেবতা। তারা আসলে ভুলে রয়েছে তারা যে দেবতা। সেই দেবতার সন্ধান পেতেই আমার পৃথিবীতে আসা। বিবেকাকে স্বামী বিবেকানন্দ কথা বলেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস সেই কথাগুলি পূর্ণ মর্যাদা দিয়েছিলেন। ভারতবর্ষের দেশ সেবায়, জাতির সেবায় নিজের জীবনটি উৎসর্গ করে গেছেন। শুধু নয়, আজকে তিনি দেবতার সন্ধান দিতে গিয়ে, দেবতার সেবা করতে গিয়ে নিজের অজান্তে কখন দেবতাতে পরিণত হয়ে গেছেন। তিনি দেবতার রূপে আজ আমাদের কাছে পূজিত হচ্ছেন। তাই তার কোনো মৃত্যু দিন আমাদের কাছে নেই। এই কথা বলে সকলকে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে আজকে নেতাজি সেবা যজ্ঞে তার আদর্শ সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন। ওম অসৎমা সৎগময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময় আবির্ভাবম। এই ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। আমি গোপেন চৌধুরী মহাশয়কে ধন্যবাদ জানাবো জানি না। গত সপ্তাহে আমি তাকে অনুরোধ করেছিলাম, এক কথা আমি রাজি হয়েছি। উনি সেবাশ্রম সম্বন্ধে পুরো একটা দুর্বলতা আছে আমি জানি। সেই জায়গা থেকে উনি আজ এসে বললেন, হ্যাঁ 23 তারিখে আমি ইচ্ছে করি বড় করে প্রোগ্রাম করবি, সব মানুষ খুব ব্যস্ত সঙ্গে থাকবে। সেই যে 21 তারিখেও তার 125 বছর কিন্তু কালকে শেষ হয়ে যাবে। 125 বছর, কাল 23 জানুয়ারি তার 126 বছর। যাই এখানে একটি কথা বলি, সেবাশ্রম প্রতিষ্ঠা করলেন দেশবন্ধু চিত্তরঞ্জন নেতাজি সুভাষ। আজ গুরুর কথা না বললে যাকে দিশারি করে জীবনে চলেছে। উনি আইসিএস পদ ত্যাগ করেছেন, চিঠি থেকে লিখেছিলেন, রমেশচন্দ্র মজুমদার আমার আদর্শ নয়, শ্রী অরবিন্দ আমার আদর্শ। এই আইসিএস পরীক্ষার ত্যাগে দিয়ে দেশ সেবায় নামার যে প্রস্তুতি শ্রী অরবিন্দ করেছিলেন, সেটাই পাথর করতে নিয়ে গিয়েছিলেন। দেশবন্ধুর কথা আসি। দেশবন্ধু তার মেমোরিয়াল অ্যাড্রেসে কলকাতার মেয়র হিসেবে লেকচার দিয়েছিলেন। তার লাস্টে বলেছিলেন সবকিছু আই ডাইরেক্ট অল অ্যাক্টিভিটিস ফর দরিদ্র নারায়ণ। আমরা সুভাষ বন্ধু সেবাশ্রম করতে গিয়ে এই দরিদ্র নারায়ণ কথাটি প্রয়োগ করলেন। এই দরিদ্র নারায়ণ কথাটা তিনি বেছে নিলেন। এইটিকে কেন্দ্র করে সেবাশ্রম চলছে। আজকে অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, কিন্তু ভগবানের আশীর্বাদ না থাকলে 100 বছরের দিকে হয়ে গেল। দুই মহাপুরুষ তাদের আশীর্বাদ ধরে দক্ষিণ কলকাতা সেবাশ্রম আজ 98 বছর। আজকে আমরা মহামারীর একটা অদ্ভুত পরিস্থিতি দাঁড়িয়ে আছে। আজকে সেবাশ্রম কোলাহল নেই, কাউকে বলতে হচ্ছে না আরে চুপ কর। আজকে শিশুরা নেই, কিন্তু নেই নয়, আমাদের মধ্যে তা আছে। হয়তো আবাসের মধ্যে আমরা আনতে পারিনি। আশা করি তাদের আশীর্বাদে সেবাশ্রম আবার যে কাজে তারা ব্রতী করেছিলেন সেই কাজ এগিয়ে যাবে। সুভাষচন্দ্রের কলকাতা কর্পোরেশনের বিভিন্ন চিঠি, কালকে একটা চিঠি দেখছিলাম, সেখানে পড়ছেন যে কি কি করতে হবে। একজন এক্সিকিউটিভ এডুকেশন অফিসার নিয়োগ করতে হবে। সেখানে তিনি মনস্তত্ত্বের উপর জোর দিচ্ছেন, শিশুর মনস্তত্ত্ব সম্বন্ধে বোঝেন। এই জায়গাটা সুভাষচন্দ্র সৈনিক নন, শুধু সৈনিক নন, ঋষি নন, তিনি যে মানবের ছোট্ট জিনিসগুলো শিশুর কথা বুঝেছিলেন। তাই জন্য তিনি বলেছিলেন সার্থক মা যে নিজের ছেলেকে সবাই ভালোবাসে, পরের ছেলেকে যে নিজের মতো ভালোবাসতে হবে, সেই সার্থক মা। তাই আজকে আপনাদের সকলে যারা সেবাশ্রমে যুক্ত হয়েছেন তাকে একান্ত ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আশা করি সুদিন আসবে যেদিন আমরা সবাইকে নিয়ে আমাদের যারা সেবাশ্রমের মালিক, যারা দেশবন্ধু নেতাজির
ছাত্র যে তিনি প্রাণ কেঁদেছিলেন আবার তাদেরকে নিয়ে যেতে পারবো এই বলে এই মহামানবকে আমার বসবাস থেকে প্রণাম নিবেদন করছি। সাইকেল লাইনে আছেন নেই না? আজকে এই অনুষ্ঠান আমরা একটু সঙ্গীতের মাধ্যমে আমরা শুরু করবো। আমাদের একটা ছোট্ট কথা। হ্যাঁ নিশ্চয়ই হ্যালো 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 এই আগামী পরশু দিনে হ্যালো আগামী পরশু দিনে যে কথা বলছিলেন মলিবাবু, বিবেক দ্যুতিতে উদ্ভাসিত সুবাস, এটা সত্যি রামকৃষ্ণ মিশনের এই 125 বছর পূর্তিতে এটা একটা ভীষণ মানে তাৎপর্যপূর্ণ একটি অধ্যায়। আমার মনে হয় আমার বড় সৌভাগ্য। এর পেছনে এই প্রতিষ্ঠানটিরও ভীষণ অবদান রয়েছে, যেটা আমি স্বীকার করি। কারণ এই বইটি তৈরি করতে গিয়ে 3 বছর ধরে আমি খুব এর সাথে খুব ক্লোজলি ইনভলভ ছিলাম। এই বইটির জীবনপঞ্জিটি আমি বানিয়েছি এবং আমার একটু আর্টিকেলও রয়েছে, যে আর্টিকেলটি সম্পর্কে আজকে বোধহয় বলা হলো সেবাযোগ্য, বিবেকানন্দ এবং নেতাজির সেবাযোগ্য, সে সম্পর্কে আলোচনা করলাম। এই বইটিতে বিবেক দ্যুতিতে উদ্ভাসিত সুবাসে প্রায় 52টি আর্টিকেল রয়েছে। বিবেকানন্দের আদর্শে কীভাবে বিবেকানন্দ থেকে নেতাজি তার নেতাজিদের পরিণত হয়েছিল সুভাষ নেতাজি, সেটা রয়েছে এবং প্রায় 80টা ছবি রয়েছে 52টা আর্টিকেলের পাশাপাশি। এবং এই লেখাগুলি এতদিন পর্যন্ত আমার মনে হয় আপনাদের গহনে কিছুটা লুকিয়েছিল, যার সন্ধান মৌলিকবাবু মধ্যে দিয়েছিলেন। আমি অনেক তথ্য এখান থেকে পেয়েছি। এটা আমি কৃতজ্ঞতা জানাই এই বইটির পিছনে এই প্রতিষ্ঠানের একটা ক্ষুদ্র অবদান রয়েছে। কাঠপিলারের মতো আমি যেমন অবদান রেখেছি এই বইটিতে। এই বইটি পরশু দিনে প্রকাশিত হবে। এই বইটির ডিমান্ড আমি জানি অন্যান্য বই থেকে অনেক বেশি হবে এবং বইটি অলরেডি প্রচুর মানুষ এটাকে গ্রাহক ভক্তির অন্তর্ভুক্ত হয়েছেন গত 2 বছর ধরে। ভারত সরকার, সবচেয়ে আরও আনন্দের খবর, রামকৃষ্ণ মিশনকে এই বইটি প্রকাশিত হচ্ছে বলে ভারত সরকার সেই বইটির ইংরেজি এবং হিন্দি অনুবাদের জন্য পয়সা দিচ্ছে। এর থেকে বড় কথা হতে পারে 125 বছর বয়সী বোধ হয় এটি সম্ভব হচ্ছে। এখানে একটি কথা বলি, উনি কথা বললেন সেটা হচ্ছে অনেক বড় কথা। এটা দুঃখের বিষয়, আমি যত বই ঘাটাঘাটি করেছি সুভাষচন্দ্র সম্বন্ধে, সুভাষচন্দ্রের জীবনপঞ্জিতে কোথাও দক্ষিণ কলকাতা সুভাষচন্দ্রের নাম নেই। তার জীবনের একটা দিলীপ রায়ের কথা বলছিলেন, দিলীপ রায় তো শতবর্ষে উদ্বোধন পত্রিকার প্রকাশ চিঠি লিখেছিলেন, একটা চিঠি বেরিয়েছিল উদ্বোধন, সেখানে তিনি দিলীপ রায় বলছেন সুভাষ দক্ষিণ কলকাতা সুভাষচন্দ্রের কথা। কিন্তু ভারতের কোন লক্ষণীয় ঐতিহাসিক, বহু দুঃখের সঙ্গে ছিল যে কোনোদিনও পঞ্জিতে দক্ষিণ কলকাতা সুভাষচন্দ্র করা যায়। তো অনেককে বলেছে, যারা রামকৃষ্ণ মিশনের সহযোগিতায়, চৈতন্য মহারাজের সহযোগিতায় আমি ডকুমেন্ট দিয়ে এটা উপস্থাপিত করেছি। আশা করি জীবনপঞ্জিতে 11ই মার্চ নেতাজির একটা নতুন দিন, সেটা স্বীকৃতি পাবে। কোনো জায়গায় এখনো পর্যন্ত এটা অফিসিয়াল স্বীকৃতি দেওয়া হয়নি। যদিও তিনি বলছেন কংগ্রেস থাকতে দেবেন দক্ষিণ ছাড় করে, তিনি বলছেন যে আমি চলে যাচ্ছি, তোমরা প্রতিষ্ঠানটা দেখো। যাই হোক, এটা যদি আমাদের জীবনপঞ্জিতে স্থান পেয়ে থাকে, আমরা চিরকৃতজ্ঞ থাকবো রামকৃষ্ণ মিশনের কাছে। আমি দিয়েছি, আমি নিজে লিখেছি, অতএব সেটি আমার ওয়াইফ অদিতি চৌধুরীর নামে প্রকাশিত হচ্ছে। যেহেতু আমার আর্টিকেল একটা রয়েছে বলে 17টা বই কেটে আমি জীবনপঞ্জিটা বারবার সুযোগ পেয়েছিলাম। তার পিছনে আমার বিশেষ করে অবদান ছিল। ওর নামে অদিতি চৌধুরীর নামে এটি প্রকাশিত হচ্ছে। জীবনপঞ্জিতে একটি স্থান পেয়েছি। এটা আমাদের বড় অনেক দিনের আবেদন ছিল। এবং আমার লেখা আর্টিকেলটিতেও মধ্যেও রয়েছে, আমার আর্টিকেলটির মধ্যে না, জীবনপঞ্জি যেখানে বেরোয়, এটা একটা ল্যান্ডমার্ক জিনিস। সুভাষচন্দ্রকে অ্যানালিসিস করতে হলে দক্ষিণ পড়তে হবে, জানতে হবে সঙ্গে কত জায়গায় কত কি বলেছে। এখন দুটি সংস্থায় কাজ করে চলেছে নেতাজি জীবিতকালের একটি, আরেকটি হচ্ছে তার শরীর যাওয়ার পরে, মানে শরীর আমাদের কাছ থেকে তুলে তাকে খুঁজে নেওয়া পারার পর থেকে মহিন্দ্রাল মজুমদারের একটি সংস্থা, সে জ্যোতি জোয়ারদার সহ চালিয়ে যাচ্ছে নেতাজি সংস্কৃতি পরিষদ। এই দুটি সংস্থা আমার কাছে খুবই প্রাসঙ্গিক। আমি ওদের সংস্থায় ভীষণভাবে যুক্ত, ওদের কাজে আমি আগে যাই। ওরাও সেবামূলক কাজ করছে, এই যেমন সেবা সংস্কৃত, তেমন ওই সংস্থাটিও কিন্তু গ্রামে গ্রামে, আমি ভগবান রবীন্দ্রনাথ এই বন্যার মন্ত্রণা কাজ করছে, আমি গেছিলাম ওদের সংস্থাতে। এই সেবামূলক কাজটি নেতাজি এই দিক থেকে ওরা কিন্তু এগিয়ে যাচ্ছে, সেটা আমার বড় আনন্দ লাগছে।
এই আপনারা যেমনভাবে তার সেবা যোগ্যটিকে জাগিয়ে রেখেছেন জাগ্রতিকের মতো, ওই নেতাজি সংস্কৃত পরিষদ এই সেবা জাগটিকে বা জাগ্রতিটিকে জাগিয়ে রেখেছে। আমাদের আজকের এই অনুষ্ঠান এখানে শেষ। 23 জানুয়ারি সকাল 10:30 পতাকা উত্তোলন করা হবে এবং আমরা নেতাজিকে স্মরণ করব। আমরা একটি এক্সিবিশন করে রেখেছি সেবাশ্রম ও নেতাজি সম্বন্ধে বিভিন্ন নেতাজির লেখা পত্র, চিঠি, অনুলিপি সাজিয়ে রেখেছি এবং নেতাজির একটি পুস্তক নেতাজির হাতের লেখা সেটাকেও আমরা রেখেছি। এই 3 দিন খোলা থাকবে। অনুষ্ঠান যদি কেউ আসেন যে এক্সিবিশন দেখতে পারেন নেতাজির হাতের লেখা সেবাশ্রম সম্বন্ধে চিঠি। নমস্কার। আজকের মতো প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা অনলাইন অফলাইন এসেছেন দিয়ে দক্ষিণ কলকাতা সেবাশ্রমের সঙ্গে যুক্ত এই আবেদন রেখে আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। এই বিষয়ে কি বলবেন? আমাদের আজকের এই অনুষ্ঠান এখানে শেষ। 23 জানুয়ারি সকাল 10:30 পতাকা উত্তোলন করা হবে এবং আমরা নেতাজিকে স্মরণ করব। আমরা একটি এক্সিবিশন করে রেখেছি সেবাশ্রম ও নেতাজি সম্বন্ধে বিভিন্ন নেতাজির লেখা পত্র, চিঠি, অনুলিপি সাজিয়ে রেখেছি এবং নেতাজির একটি পুস্তক নেতাজির হাতের লেখা সেটাকেও আমরা রেখেছি। এই 3 দিন খোলা থাকবে। অনুষ্ঠান যদি কেউ আসেন যে এক্সিবিশন দেখতে পারেন নেতাজির হাতের লেখা সেবাশ্রম সম্বন্ধে চিঠি। নমস্কার। আজকের মতো প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা অনলাইন অফলাইন এসেছেন দিয়ে দক্ষিণ কলকাতা সেবাশ্রমের সঙ্গে যুক্ত এই আবেদন রেখে আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। এই বিষয়ে কি বলবেন? আমাদের আজকের এই অনুষ্ঠান এখানে শেষ। 23 জানুয়ারি সকাল 10:30 পতাকা উত্তোলন করা হবে এবং আমরা নেতাজিকে স্মরণ করব। আমরা একটি এক্সিবিশন করে রেখেছি সেবাশ্রম ও নেতাজি সম্বন্ধে বিভিন্ন নেতাজির লেখা পত্র, চিঠি, অনুলিপি সাজিয়ে রেখেছি এবং নেতাজির একটি পুস্তক নেতাজির হাতের লেখা সেটাকেও আমরা রেখেছি। এই 3 দিন খোলা থাকবে। অনুষ্ঠান যদি কেউ আসেন যে এক্সিবিশন দেখতে পারেন নেতাজির হাতের লেখা সেবাশ্রম সম্বন্ধে চিঠি। নমস্কার। আজকের মতো প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা অনলাইন অফলাইন এসেছেন দিয়ে দক্ষিণ কলকাতা সেবাশ্রমের সঙ্গে যুক্ত এই আবেদন রেখে আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ।